ভেবে দেখুন তো, প্রচণ্ড গরমে একটা ফ্যান বা এসি কি যে স্বস্তি দেয়, কিন্তু এই যে ঠান্ডা বাতাস, এর পেছনের প্রযুক্তিটা ঠিক কিভাবে কাজ করে? ফ্যানকে সত্যি সত্যি বাতাসকে ঠান্ডা করে, নাকি পুরোটাই আমাদের মনের ভুল? চলুন আজ এই শীতলতার রহস্যটা একটু ভেদ করা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা শুধু ঠান্ডা বাতাসের মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে কাজ করে পদার্থবিজ্ঞানের বেশ কিছু মজার মূলনীতি, আর আজ আমরা সেগুলোই জানতে চলেছি। তো সব কিছুর শুরু কিন্তু একটাই জায়গা থেকে, আর সেটা হলো চাপ, মানে প্রেশার। বাতাসকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হয়, তাহলে একটা চাপের পার্থক্য তৈরি করতেই হবে। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু। একদম সহজ করে বললে, ফ্যান আসলে বাতাসকে ধাক্কা দেয়। এটা কি করে? এটা একটা ঘোরানো শ্যাফট থেকে শক্তি নেয়, সেই শক্তিটা বাতাসকে দেয়, আর তার ফলেই একটা চাপ তৈরি হয়। ব্যাস, বাতাস বইতে শুরু করে। তবে বাতাস সরানোর জন্য কিন্তু সব যন্ত্র একরকম না। আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, মানে ASME, এদেরকে ভাগ করেছে কতটা চাপ তৈরি করতে পারে তার উপর ভিত্তি করে। যেমন ধরুন, ফ্যান, ব্লোয়ার আর কম্প্রেসর, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পরিমাণে চাপ তৈরি করে। ফ্যানগুলো যেমন একটু কম চাপ দেয়, ব্লোয়ার তার চেয়ে বেশি, আর কম্প্রেসর ওটা তো প্রচণ্ড চাপ তৈরি করে। আচ্ছা, এবার তাহলে ফ্যানের দুটো প্রধান ধরন দেখে নেওয়া যাক, আর বোঝার চেষ্টা করা যাক কিভাবে এদের ডিজাইনটাই ঠিক করে দেয় যে বাতাস কোন দিকে যাবে। তো ফ্যান মূলত দুই ধরনের হয়, একটা হলো সেন্ট্রিফিউগাল আর অন্যটা অ্যাক্সিয়াল। এদের বাতাস ঘোরানো স্টাইল কিন্তু একেবারে আলাদা, আর পুরোটাই নির্ভর করে এদের ডিজাইনের উপর। সেন্ট্রিফিউগাল ফ্যানের ব্যাপারটা বেশ মজার। বাতাসটা একদিকে ঢোকে, তারপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। মানে এটা বাতাসকে ভেতর থেকে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দেয়। আর অন্যদিকে আছে অ্যাক্সিয়াল ফ্যান। এটা অনেকটা প্লেনের প্রোপেলারের মতো কাজ করে। বাতাসটা সোজা ঢোকে আর সোজাসুজি বেরিয়ে যায়। এখানে বাতাসকে কোনো বাঁক নিতে হয় না। ফ্যানের কথা তো হলো, এবার আসা যাক এয়ার কন্ডিশনার বা এসির জগতে। আমরা সবাই ভাবি যে এসি ঠান্ডা তৈরি করে, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো, এসি ঠান্ডা তৈরি করে না। এটা আসলে ঘরের ভেতরকার তাপ আর স্যাঁতস্যাঁতে ভাবটা, মানে আর্দ্রতা, শুষে নিয়ে বাইরে ফেলে দেয়। এই কথাটা কিন্তু এসির আসল কাজটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তার মানে এসির মূল লক্ষ্য শুধু তাপমাত্রা কমানো নয়, বরং বাতাস থেকে জলীয় বাষ্প সরিয়ে একটা আরামদায়ক শুষ্ক পরিবেশ তৈরি করা। যে কোনো এসি সিস্টেম মূলত 4টে প্রধান জিনিস দিয়ে তৈরি। ভাবা যেতে পারে এটা একটা টিম। টিমের হার্ট বা হৃৎপিণ্ড হল কম্প্রেসর। তারপর আছে এভাপোরেটর, এর কাজ হল ঘর থেকে তাপ শুষে নেওয়া। এরপর কন্ডেন্সার, যেটা সেই তাপটাকে বাইরে বের করে দেয়। আর সবশেষে আছে এক্সপ্যানশন ভালভ, যে কিনা পুরো সিস্টেমের চাপটাকে কন্ট্রোল করে। আচ্ছা, এসির ভেতরে তো একটা ম্যাজিক জিনিস থাকে, তাই না? তো সেই জাদুর কাঠিটার নাম হলো রেফ্রিজারেন্ট। চলুন দেখি এই বিশেষ কেমিক্যালটা কিভাবে পুরো সিস্টেমের ভেতর দিয়ে ঘুরে ঘুরে আমাদের ঘর ঠান্ডা রাখে। এই রেফ্রিজারেন্টই হলো সেই হিরো যে তাপকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায়। এর আসল ক্ষমতা হলো, এটা খুব তাড়াতাড়ি গ্যাস থেকে তরল, আবার তরল থেকে গ্যাসে পরিণত হতে পারে। আর এই অবস্থা বদলের খেলার কারণেই এসি কাজ করে। তো পুরো ঠান্ডা করার প্রক্রিয়াটা আসলে 5টা ধাপে একটা সাইকেলের মতো ঘুরতে থাকে। চলুন এবার এই ধাপগুলো একটু ভেঙে ভেঙে দেখা যাক। প্রথম দুটো ধাপ ঘটে এসির বাইরের ইউনিটে। এটাকে আমরা সিস্টেমের গরম দিক বলতে পারি। এখানে কম্প্রেসরটা রেফ্রিজারেন্ট গ্যাসকে প্রচণ্ড চাপে একটা গরম তরলে পরিণত করে, আর তারপর কন্ডেন্সার কয়েল সেই তাপটাকে বাইরের বাতাসে ছেড়ে দেয়। আর পরের দুটো ধাপ ঘটে ঘরের ভেতরের ইউনিটে। এটাকে বলা যায় সিস্টেমের ঠান্ডা দিক। এখানে এক্সপ্যানশন ভ্যালভ হঠাৎ করে রেফ্রিজারেন্টের চাপ কমিয়ে দেয়, আর সাথে সাথেই ওটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এরপর ইভাপোরেটর কয়েল যখন ঘরের গরম বাতাসের তাপ শুষে নেয়, তখনই আমরা সেই ঠান্ডা বাতাসটা পাই। আর এই চক্রটা, এটা চলতেই থাকে, চলতেই থাকে। এই প্রযুক্তি আমাদের জীবনকে নিঃসন্দেহে অনেক আরামদায়ক করেছে, কিন্তু এর একটা পরিবেশগত দিকও আছে যেটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। চলুন এবার দেখি এই শীতলতার প্রযুক্তির ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। এখনকার বেশিরভাগ আধুনিক এসিতে যে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, সেটা নাম হল R410A। এটা একটা হাইড্রোফ্লুরোকার্বন বা HFC। আর এর সবচেয়ে ভালো দিক হলো, এটা ওজোন লেয়ারের কোনো ক্ষতি করে না। এটা অবশ্যই একটা বিরাট ব্যাপার, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সমস্যাটা হলো এর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল বা GWP। এই সংখ্যাটা আসলে কি বোঝায়? এটা দিয়ে মাপা হয় একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কত গুণ বেশি তাপ অ্যাটমসফিয়ারে আটকে রাখতে পারে।
আর R410 এর ক্ষেত্রে এই সংখ্যাটা হল 2088। তার মানে এই গ্যাসটা কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় 2100 গুণ বেশি তাপ আটকে রাখে। ভাবা যায়? তাই এটা ওজোন লেয়ারের জন্য ভালো হলেও জলবায়ু পরিবর্তনের জন্য একটা খুবই শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। যদি কোনোভাবে এটা লিক হয়ে পরিবেশে মেশে তাহলে এর প্রভাব কিন্তু মারাত্মক। ঠিক এই কারণেই এখন সারা বিশ্বে R410A কে ধীরে ধীরে সরিয়ে দেয়া হচ্ছে। তার জায়গায় আসছে R32 এর মতো রেফ্রিজারেন্ট, যেগুলোর GWP অনেক কম। দেখুন, R32 এর GWP মাত্র 675, মানে R410 এর প্রায় 3 ভাগের 1 ভাগ। পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের এই পৃথিবীটা যত দিন দিন গরম হচ্ছে, তখন এই যে আরাম পাওয়ার জন্য আমরা শীতলতার প্রযুক্তির উপর নির্ভর করছি, সেই প্রযুক্তিকে ভবিষ্যতের জন্য আরও কতটা টেকসই আর পরিবেশ বান্ধব হতে হবে, ব্যাপারটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.